है ना, हिंदू मुस्लिम का इससे क्या मतलब है? जिस मैंने अखंडता की बात कही, उस अखंडता में हिंदू मुस्लिम कहाँ आते हैं? मुस्लिम का तो एंगल ही नहीं आता। फिर मैं एक और बात कहता हूं, हमारे भारत को अखंड भारत बनाना चाहिए। ये है हमारा हिंदू राष्ट्र। एक दिन यहाँ पर भगवा लहराएगा। সম্প্রতি ভারতের নতুন সংসদ ভবনে একটি বিশাল মিউরাল বসানো হয়েছে, যা নিয়ে বিতর্ক তুঙ্গে। এই মিউরালে আফগানিস্তান, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, মিয়ানমারের পাশাপাশি বাংলাদেশকেও দেখানো হয়েছে। ভারতের একজন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী এই ছবি টুইট করে লিখেছেন, সংকল্প স্পষ্ট, অখণ্ড ভারত। এই ঘটনাটি কি কেবলই একটি সাংস্কৃতিক প্রতীক, নাকি বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্বের জন্য একটি নতুন চিন্তার কারণ? আজকের ভিডিওতে আমরা কোনো গুজব বা ধারণা নয়, বরং ইতিহাস, ভূ রাজনৈতিক বাস্তবতা এবং তথ্যের ভিত্তিতে খতিয়ে দেখব অখণ্ড ভারত আসলে কি, এই চিন্তাধারা ভারতের রাষ্ট্রীয় নীতিকে কতটা প্রভাবিত করে এবং এটি বাংলাদেশের জন্য সত্যিই কতটা উদ্বেগের। বিশ্ব পরিচিতি চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। অখণ্ড ভারত ধারণাটি নতুন কিছু নয়। এর আদর্শিক শেকড় প্রায় 100 বছর পুরনো হিন্দুত্ববাদী দর্শনের সাথে যুক্ত। যদিও অখণ্ড ভারতের ধারণা আরও পুরনো, বিনায়ক দামোদর সাভারকর তার 1923 সালের হিন্দুত্ব বইতে এই ধারণাকে একটি নির্দিষ্ট রূপ দেন। তার সংজ্ঞায় ভারত কেবল একটি ভৌগোলিক অঞ্চল নয়, বরং একটি সভ্যতা, যেখানে পিতৃভূমি ও পুণ্যভূমি দুটোই অবস্থিত। এই মতাদর্শের উপর ভিত্তি করেই 1925 সালের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএস প্রতিষ্ঠিত হয়। আরএসএস এবং অন্যান্য কিছু হিন্দুত্ববাদী সংগঠনের অন্যতম একটি আদর্শিক লক্ষ্য হল সাংস্কৃতিক ও রাজনৈতিকভাবে একটি বৃহত্তর ভারত প্রতিষ্ঠা করা, যার ভৌগোলিক পরিধি বর্তমান ভারতের সীমানা ছাড়িয়ে আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা ও মিয়ানমার পর্যন্ত বিস্তৃত। এটি কোনো গোপন এজেন্ডা নয়। আরএসএসের বিভিন্ন প্রকাশনা এবং সহযোগী সংগঠনের দপ্তরে এই ধরনের মানচিত্র গর্বের সঙ্গে প্রদর্শন করা হয়। ভারতের নতুন সংসদ ভবনে এই মিউরাল স্থাপনের পর প্রতিবেশী দেশগুলো থেকে উদ্বেগ ও প্রতিক্রিয়া আসে। পাকিস্তান ও নেপালের রাজনৈতিক মহল থেকে এই সমালোচনা করা হয়। পাকিস্তান এটিকে ভারতের সাম্রাজ্যবাদী মানসিকতার প্রতিফলন হিসেবে আখ্যা দেয়, আর নেপালের একাধিক রাজনীতিবিদ বলেন এটি প্রতিবেশীদের সঙ্গে ভারতের আস্থার সংকট আরও বাড়িয়ে তুলবে। বাংলাদেশেও বিভিন্ন রাজনৈতিক দল ও ব্যক্তিত্ব এর নিন্দা জানিয়ে এটিকে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ বলে মনে করে। যদিও ভারত সরকারের পক্ষ থেকে বলা হয়েছে এটি রাজনৈতিক মানচিত্র নয়, বরং সম্রাট অশোকের সময়কার সাংস্কৃতিক ভারতের প্রতিফলন। কিন্তু প্রশ্ন হলো, একটি আধুনিক রাষ্ট্রের সংসদ ভবনে প্রাচীন সাম্রাজ্যের মানচিত্র প্রদর্শনের রাজনৈতিক তাৎপর্য কী? সোশ্যাল মিডিয়ায় প্রায়ই এমন আলোচনা দেখা যায় যে ভারত যে কোনো মুহূর্তে শক্তি প্রয়োগ করে বাংলাদেশকে দখল করে নিতে পারে। কিন্তু 21 শতকের বাস্তবতা কি এতটাই সরল? উত্তর হলো না। আধুনিক বিশ্বে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রকে সরাসরি দখল করা প্রায় অসম্ভব। প্রথমত, আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদ অনুযায়ী এক রাষ্ট্র কর্তৃক অন্য রাষ্ট্রকে জবরদখল করা একটি গুরুতর অপরাধ। এমন কিছু ঘটলে বিশ্বজুড়ে তীব্র কূটনৈতিক ও অর্থনৈতিক নিষেধাজ্ঞার মুখে পড়বে ভারত, যা সামাল দেওয়া তাদের জন্য সহজ হবে না। দ্বিতীয়ত, ভূ রাজনৈতিক বাস্তবতা। বাংলাদেশ কেবল ভারত পরিবেষ্টিত একটি রাষ্ট্র নয়। এই অঞ্চলে চীনের মতো অর্থনৈতিক ও সামরিক পরাশক্তির বিশাল স্বার্থ জড়িত। বাংলাদেশে চীনের বিলিয়ন বিলিয়ন ডলারের বিনিয়োগ রয়েছে। পদ্মা সেতু, গভীর সমুদ্র বন্দর এবং বিভিন্ন সামরিক প্রকল্পে চীনের অংশগ্রহণ ঢাকার কৌশলগত গুরুত্ব বহুগুণ বাড়িয়ে দিয়েছে। ভারত যদি বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে, তবে চীন তার স্বার্থরক্ষায় বসে থাকবে না। এই ভূ রাজনৈতিক ভারসাম্যই বাংলাদেশের জন্য একটি বড় রক্ষা কবচ। তৃতীয়ত, বাংলাদেশের নিজস্ব সামরিক শক্তি। যদিও ভারতের সামরিক বাজেট ও আকার বাংলাদেশের চেয়ে অনেক বড়, কিন্তু আধুনিক যুদ্ধ কেবল অস্ত্রের জোরে হয় না। বাংলাদেশের সামরিক বাহিনী একটি প্রতিরক্ষামূলক যুদ্ধের জন্য প্রশিক্ষিত।
দেশের ভৌগোলিক অবস্থান, বিশেষ করে নদীমাতৃক বদ্বীপ অঞ্চল, যে কোনো বহিরাগত শক্তির জন্য একটি দুঃস্বপ্ন। এর সাথে যোগ হবে বাংলাদেশের প্রায় 17 কোটি মানুষের জাতীয়তাবাদী চেতনা। যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে তারা যে প্রবল প্রতিরোধ করে তুলবে তা যে কোনো সম্ভাব্য আক্রমণকারীকে হিসাবে রাখতেই হবে। সুতরাং সামরিক আগ্রাসনের মাধ্যমে বাংলাদেশকে সরাসরি দখল করে অখণ্ড ভারত মানচিত্রকে বাস্তব রূপ দেওয়া একটি অবাস্তব কল্পনা। সরাসরি সামরিক দখল অবাস্তব হলেও অখণ্ড ভারত মতাদর্শ ভারতের পররাষ্ট্রনীতিকে এক ভিন্ন পথে প্রভাবিত করে। এই প্রভাব সামরিক নয়, বরং অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং কূটনৈতিক। একে বলা যেতে পারে আধিপত্যবাদের অদৃশ্য জাল, যার মাধ্যমে একটি দেশকে বাইরে থেকে স্বাধীন মনে হলেও তার অভ্যন্তরীণ ও পররাষ্ট্রনীতি পরোক্ষভাবে নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়। এর সবচেয়ে বড় উদাহরণ পানি রাজনীতি। বাংলাদেশ ও ভারত 54টি অভিন্ন নদীর অংশীদার, কিন্তু ভাটির দেশ হওয়ায় বাংলাদেশ সবসময়ই এক প্রতিকূল অবস্থানে থাকে। বছরের পর বছর ধরে ঝুলে আছে তিস্তা পানি বণ্টন চুক্তি। শুষ্ক মৌসুমে ভারত যখন একতরফাভাবে পানি প্রত্যাহার করে নেয়, তখন বাংলাদেশের উত্তরাঞ্চলে খরা পরিস্থিতি সৃষ্টি হয়, যা দেশের কৃষি ও পরিবেশের ওপর মারাত্মক প্রভাব ফেলে। অনেক বিশ্লেষক মনে করেন এই পানিকে ভারত একটি কৌশলগত অস্ত্র হিসেবে ব্যবহার করে নিজের প্রভাব ও আধিপত্য বজায় রাখে। এরপর আসে অর্থনৈতিক নির্ভরতা। ভারত বাংলাদেশের অন্যতম বৃহৎ বাণিজ্যিক অংশীদার হলেও এই সম্পর্কে ব্যাপক বাণিজ্য ঘাটতি রয়েছে। ভারত প্রায়শই পেঁয়াজ, চাল বা গমের মতো নিত্য প্রয়োজনীয় পণ্যের রপ্তানি হঠাৎ করে বন্ধ করে দেয়, যার ফলে বাংলাদেশের বাজারে অস্থিরতা তৈরি হয়। এটিকে নিছক অভ্যন্তরীণ নীতি হিসেবে দেখানো হলেও এর কৌশলগত প্রভাব বাংলাদেশের উপর বড় ধরনের চাপ সৃষ্টি করে। নিরাপত্তা ও কানেক্টিভিটিও ভারতের প্রভাব বিস্তারের আরেকটি ক্ষেত্র। ভারতের উত্তর পূর্বাঞ্চলের বিচ্ছিন্নতাবাদী আন্দোলন দমনে বাংলাদেশ জিরো টলারেন্স নীতি গ্রহণ করে ভারতকে বিশাল কৌশলগত সুবিধা দিয়েছে। এর বিনিময়ে ভারত তার 7 সিস্টার্সের সঙ্গে মূল ভূখণ্ডের সংযোগ স্থাপনের জন্য বাংলাদেশের ভেতর দিয়ে ট্রানজিট ও করিডোর সুবিধা আদায় করে নিয়েছে। কাগজে কলমে এটি দ্বিপাক্ষিক সহযোগিতা হলেও ক্ষমতার ভারসাম্যে এটি ভারতের একতরফা সুবিধা হিসেবেই প্রতিষ্ঠিত হয়েছে বলে অনেকে মনে করেন। সামরিক বা অর্থনৈতিক আধিপত্যের চেয়েও গভীর এবং সূক্ষ্ম হুমকিটি হল সাংস্কৃতিক আগ্রাসন। অখণ্ড ভারত ধারণার মূলে রয়েছে এক অভিন্ন সংস্কৃতির ধারণা, যা এই অঞ্চলের অন্যান্য জাতি ও সংস্কৃতির স্বাতন্ত্র্যকে অস্বীকার করে। স্যাটেলাইট টেলিভিশন, সিনেমা, সঙ্গীত এবং ডিজিটাল মিডিয়ার মাধ্যমে এই প্রভাবশালী সংস্কৃতি ধীরে ধীরে বাংলাদেশের নিজস্ব ভাষা, পোশাক এবং জীবনযাত্রার উপর প্রভাব ফেলছে। এই সাংস্কৃতিক প্রভাবের একটি দীর্ঘমেয়াদী উদ্দেশ্য হল নতুন প্রজন্মের মধ্যে এমন এক মানসিকতা তৈরি করা যেখানে তারা নিজেদের স্বতন্ত্র পরিচয়ের চেয়ে একটি বৃহত্তর ভারতীয় পরিচয়ের অংশ হিসেবে ভাবতে শুরু করে। যখন একটি দেশের তরুণ প্রজন্ম তাদের নিজস্ব ইতিহাস ও ঐতিহ্য নিয়ে গর্ব করার বদলে প্রতিবেশী দেশের সংস্কৃতিকে অনুকরণ করা শুরু করে, তখন সেই দেশের সার্বভৌমত্বের ভিত দুর্বল হয়ে পড়ে। বাংলাদেশের জাতীয় পরিচয়ের ভিত্তি হল 1952-এর ভাষা আন্দোলন এবং 1971-এর মুক্তিযুদ্ধ। এই দুটি ঘটনাই ছিল সাংস্কৃতিক ও রাজনৈতিক আধিপত্যের বিরুদ্ধে একটি জাতির জেগে ওঠা। অখণ্ড ভারতের মতো আদর্শ ঠিক এই ভিত্তিকেই আঘাত করতে চায়। এটি সামরিক হুমকি নয়, এটি একটি আদর্শিক লড়াই। এই লড়াইয়ে বাংলাদেশের সবচেয়ে বড় অস্ত্র হল তার নিজস্ব সমৃদ্ধ সংস্কৃতি, ইতিহাস এবং জাতীয়তাবাদী চেতনাকে আরও শক্তিশালীভাবে আঁকড়ে ধরা। তাহলে অখণ্ড ভারত কি বাংলাদেশের জন্য বাস্তব হুমকি? উত্তরটি হল হ্যাঁ। সামরিকভাবে বাংলাদেশকে দখল করে ভারতের মানচিত্রে অন্তর্ভুক্ত করা একটি দিবাস্বপ্ন। এটি বর্তমান আন্তর্জাতিক প্রেক্ষাপটে সম্ভব নয়। কিন্তু অখণ্ড ভারত নিছক একটি মানচিত্রও নয়, এটি একটি শক্তিশালী রাজনৈতিক মতাদর্শ যা ভারতের শাসন ব্যবস্থার গভীরে প্রবেশ করেছে এবং এর প্রভাব প্রতিবেশী দেশগুলোর ওপর পড়ছে। বাংলাদেশের জন্য আসল হুমকি এই মতাদর্শ থেকে জন্ম নেওয়া ভারতের আধিপত্যবাদী নীতি।
পানির ন্যায্য হিস্সা না দেওয়া, সীমান্তে হত্যা, অর্থনৈতিক চাপ সৃষ্টি করা এবং বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে প্রভাব বিস্তারের চেষ্টার মাধ্যমে ভারত এই অঞ্চলের বড় ভাই হিসেবে নিজের অবস্থান ধরে রাখতে চায়, এমনটাই মনে করেন অনেক বিশ্লেষক। বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করছে এই অদৃশ্য আধিপত্যের জাল ছিন্ন করার ওপর। এর জন্য প্রয়োজন শক্তিশালী জাতীয় ঐক্য, আত্মমর্যাদাশীল পররাষ্ট্রনীতি এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার নিরন্তর প্রচেষ্টা। অখণ্ড ভারত একটি রাজনৈতিক কল্পনা হতে পারে, কিন্তু বাংলাদেশের স্বাধীনতা এক রক্তক্ষয়ী বাস্তবতা। সেই বাস্তবতাকে রক্ষা করার দায়িত্ব দেশের প্রতিটি নাগরিকের। এই পুরো বিশ্লেষণ নিয়ে আপনার মতামত কি? অখণ্ড ভারত কি আসলেই বাংলাদেশের জন্য একটি বড় হুমকি, নাকি এটি কেবলই একটি রাজনৈতিক স্লোগান? আপনার ভাবনা কমেন্টে আমাদের জানান। ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। ভূ রাজনীতি ও ইতিহাসের এমন গভীর বিশ্লেষণের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।